মানুষের মুখে ভানগড় নিয়ে নানা ধরনের ভূতের গল্প শুনেছি। মানুষের মতে ভানগড় ভয়ঙ্কর ভূতের রাজপ্রাসাদ। সন্ধ্যা নামার পর ওখানে কোনো মানুষ প্রবেশ নিষেধ। গল্পে শোনা যায় যে এই রাজপ্রাসাদে রাজকুমারী রত্নাবতী থাকত, যার রূপের গল্প সারা দেশে হতো। রাজপ্রাসাদের পাশেই একটা তান্ত্রিক থাকত, যে রাজকুমারীর রূপে পাগল হয়েছিল। সে যে কোনো কিছুর বিনিময়ে এই রাজকুমারীকে বিয়ে করতে চাইত। একবার রাজকুমারী তার বান্ধবীদের সাথে বাজারে ঘুরতে বের হয়েছিল। তারা একটি সুগন্ধির দোকানে সুগন্ধি কিনছে। এটা তান্ত্রিক দেখে এবং সে সেই সুগন্ধিতে কালো জাদু করে, যাতে করে রাজকুমারী তার জন্য পাগল হয়ে তার কাছে চলে আসে। তার এই কালো জাদু করাটা অন্য আর একটা লোক দেখে ফেলে। সে যে রাজকুমারীকে এটা খুলে বলে, যার ফলে রাজকুমারী এই সুগন্ধির বোতলটা রাজমহলের বাইরে ফেলে দেয়। দুর্ঘটনাক্রমে সেই বোতলটা পড়ে একটা পাথরের উপর। কালা জাদুর প্রভাবের ফলে সেই পাথরটা তান্ত্রিকের দিকে আকর্ষিত হয়ে তাকেই চাপা দেয়। তান্ত্রিক তার শেষ নিঃশ্বাস নেয়ার সময় সে পুরো ভানগড়ের উপর অভিশাপ দেয়, ভানগড়, তুই কখনো সুখী হতে পারবি না। এখানে যারাই বসবাস করবে তারাই মারা পড়বে। ঠিক তার কিছুদিন পর মুঘল যোদ্ধারা ভানগড়ের উপর আক্রমণ করে বসে। সে যুদ্ধে ভানগড়ের প্রায় 10,000 সৈন্য সহ শহরের সাধারণ মহিলা বাচ্চা সবাই মারা যায়। রাজকুমারী রত্নাবতীকেও তারা রাজপ্রাসাদের মধ্যেই মেরে ফেলে। লোকমুখে শোনা যায় সেখানে এখনো ওই সব মানুষদের আত্মা ঘুরে বেড়ায়। যত মানুষ সন্ধ্যা লাগার সময় সেখানে গেছে তারা কখনোই আর ফিরে আসে নাই। আমরা দুই বন্ধু এই ঘটনা জানার পর আমরা প্ল্যান করি আমরা সেখানে গিয়ে দেখব আসলে সেখানে এমন কিছু আছে কিনা, না এগুলো মানুষের মুখের গল্প। তখন রাত 8টা বাজে। পাহারাদারদের কিছু টাকা দিয়ে আমি আর হৃদয় ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকতেই পরিবেশটা এমন মনে হচ্ছিল যে পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। আমাদের কেমন যেন আজব মনে হচ্ছিল। তারপরও আমরা রাজপ্রাসাদটা একটু ঘুরে দেখছিলাম, কিন্তু মজার ব্যাপার, আমরা কোনো ভূত দেখতে পেলাম না। এর মধ্যে আমার ফোনে একটা কল আসে, কিন্তু নেট সমস্যা করছিল দেখে আমি রাজপ্রাসাদের একটু বাইরের দিকে চলে আসি। এর মধ্যে আমি একটা মেয়ের চিৎকার শুনতে পাই। সাথে সাথে ভয়ে আমি হৃদয়ের দিকে দৌড়ে চলে আসি, কিন্তু সেখানে হৃদয় ছিল না। আমি ওর নাম ধরে ডাকতে থাকি আর ভয়ে ভয়ে খুঁজতে থাকি, হৃদয়, হৃদয়, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। ঠিক সেই সময় উপরের দিক থেকে ধাম করে একটা শব্দ শুনতে পেলাম। আমি সাথে সাথে সেই দিকে যাওয়া শুরু করলাম। যখনই আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম, তখনই আমি নুপুরের শব্দ শুনতে পেলাম। এমন সময় আমার মনে হলো আমার পাশ দিয়ে কোনো মেয়ে দৌড়ে চলে গেল। তখন আমি ভয় শেষ প্রায়। এমন ভয় আমি আর কখনোই পাই নাই। তখন আমি হৃদয়ের নাম ধরে চিৎকার করা শুরু করলাম, হৃদয়, হৃদয়। আমি প্রাসাদের প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক তখনই এমন একটা ঘরের জানালার ওখানে হৃদয়কে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তখন আমার জানে একটু শান্তি আসলো। হৃদয়, দোস্ত, কোথায় ছিলি তুই? তাড়াতাড়ি চল এখান থেকে, ভুল জায়গায় চলে আসছি আমরা। প্লিজ চল এখান থেকে তাড়াতাড়ি চল। হৃদয়, হৃদয় আমার কথার কোনো উত্তর দিল না। এটা দেখে আমি ওর হাত ধরলাম। তখনই পিছন থেকে হৃদয়ের ডাক শুনলাম আমি। যখনই দেখলাম হৃদয় আমার পিছনে, তাহলে আমি যার হাত ধরে আছি সে কে? এটা ভেবে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখনই আমি তার হাত ছেড়ে দিলাম। সাথে সাথে সে পিছনে ফিরে আমাদের দিকে তাকালো। আমি ভয়ে কেঁপে উঠে পিছনের দিকে পড়ে গেলাম। হৃদয় আমাকে ধরে উঠালো, আর সাথে সাথে আমরা দৌড়ে সেখান থেকে পালিয়ে আসলাম। সেখান থেকে আসার পর আমি তাকে সবকিছু খুলে বললাম যে আমার সাথে ওখানে কি কি ঘটেছে। হৃদয়ও আমাকে বলল যে সে ওই রাজপ্রাসাদে লাল শাড়ি পরা ভূত দেখেছে। সেখান থেকে চলে আসার পর আমরা আর কখনো ভানগড়ের দিকে ভুলেও যাই নাই।